জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিপরীত অবস্থানে অনড় দলগুলো। আলোচনা থেকে কর্মসূচি গড়াচ্ছে রাজপথে। সংকট বাড়ার শঙ্কা খোদ নেতাদেরই। দেশের মানুষ সংস্কার চায়, সংস্কারের ভিত্তিতে নির্বাচন চায়। সাংবিধানিক অর্ডারটা আসুক, তারপরে সময় থাকলে গণভোট দিবে। এর আগে যেমন অনেকগুলো সংশোধনীকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে এবং সেগুলোকে বাতিল করা হয়েছে। তো সেক্ষেত্রে গণপরিষদই সব থেকে ভালো উপায়। সংবিধান সংশোধন করার অধিকার একমাত্র নির্বাচিত প্রতিনিধিদের। নির্বাচনকে বিলম্বিত অথবা বিলুপ্ত করার জন্য এই কতগুলো দল তারা এসব কথা বলছে। ঐক্যে ব্যর্থ হলে অনিশ্চিত গন্তব্যে যেতে পারে রাজনীতি, ভেস্তে যাবে ঐকমত্য কমিশনের উদ্যোগ, সতর্ক করলেন বিশ্লেষক। যদি সমঝোতা না হয় তাইলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা অনিশ্চিত অবস্থা। ভিন্ন মত শুধু স্পষ্ট না, আলাদা মেরুতে অবস্থান করছে। এই অবস্থায় জাতীয় ঐকমত্য কমিশনের যে প্রয়াস গত কয়েক মাস যাবত, সেটা ব্যর্থ হয়েছে বলেই মনে হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি অমরিনা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করার তাগিদ প্রধান উপদেষ্টার। দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন। শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম। দ্বিতীয় দিনের সাক্ষ্য আমার দেশ সম্পাদকের। কার্নিশে যুবককে হত্যার অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার। মার্কিন কোম্পানি থেকে এলএনজি কেনা হচ্ছে দেশের প্রয়োজনে। পিটার হাসের প্রতিষ্ঠান বিবেচনায় নয়, জানালেন অর্থ উপদেষ্টা। গম আমদানির প্রভাব পড়বে না ভোক্তা পর্যায়ে। চট্টগ্রাম বন্দরের নতুন শুল্ক পদ্ধতি কার্যকর। কন্টেইনার ওঠানামা সহ সব সেবায় ট্যারিফ বাড়ল 25 থেকে 50%। ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বাড়ার শঙ্কা। এবং জেলা প্রশাসকের আশ্বাসে ফরিদপুরে আন্দোলন স্থগিত। রোববারের মধ্যে আসন বহাল না করলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি। বাগেরহাটে নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর মতবিরোধে রাজনীতিতে বাড়ছে অনিশ্চয়তা। বিশেষ করে সাংবিধানিক বিষয়গুলোর সংস্কার কিভাবে হবে তা নিয়ে এখনও বিপরীতমুখী অবস্থানে অনড় দলগুলো। সংস্কারের আলোচনা থেকে কর্মসূচি গড়াচ্ছে রাজপথে। বিশ্লেষক বলছেন, দলগুলো এক জায়গায় আসতে না পারলে ব্যর্থ হবে ঐকমত্য কমিশনের উদ্যোগ। অনিশ্চিত গন্তব্যে যাবে রাজনীতি। ফারুক ভাইয়া রবিনের রিপোর্ট। প্রাথমিক পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা এবং দ্বিতীয় পর্যায়ের আলোচনার মধ্য দিয়ে সংস্কার প্রশ্নে ফেব্রুয়ারি থেকে দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে আসছে জাতীয় ঐকমত্য কমিশন। জুলাইয়ের মধ্যে সনদ চূড়ান্ত করার কথা বলা হলেও এখনও তা আলোর মুখ দেখেনি। 7 মাসের দেন দরবারে মৌলিক অনেক ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আনতে পারেনি কমিশন। ফলে আরও এক দফা বাড়াতে হয় কমিশনের মেয়াদ। সংস্কারের কার্যক্রমে এগিয়ে যেতে পারি। ঐকমত্য কমিশনের অনেক প্রস্তাবে যেমন বিভিন্ন দল দ্বিমত জানিয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে, তেমনি সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। এখনও আগের অবস্থানে অনড় দলগুলো। সংবিধান সম্পর্কিত সংস্কারের প্রতিষ্ঠিত পদ্ধতি সংসদের বাইরে যেতে নারাজ বিএনপি। প্রয়োজনে সুপ্রিম কোর্টের মতামত নেয়ার পক্ষে দলটি। বিপরীতে সাংবিধানিক আদেশে সংস্কার চাই জামায়াত সহ কিছু দল। আর এনসিপির দাবি গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে কোনো অনির্বাচিত ব্যক্তি বা অনির্বাচিত গোষ্ঠী বা কোনো দল সংবিধান সংশোধন করতে পেরেছে। সুতরাং সংবিধান সংশোধন করার অধিকার একমাত্র নির্বাচিত প্রতিনিধিদের। অধ্যাদেশ জারি করে, স্পেশাল সাংবিধানিক অর্ডার জারি করে সংবিধান সংশোধন করার চিন্তা করা মোটেই সঠিক হবে না। সংস্কারের ভিত্তিতে নির্বাচন করতে হলে আইনি ভিত্তি দিতে হবে। আমরা প্রথম বলছি যে সাংবিধানিক অর্ডারটা আসুক, তারপরে সময় থাকলে গণভোট দিবে। সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলো যদি সংশোধনী দিয়ে এটাকে নিয়ে আসা হয়, তাহলে এর আগে যেমন অনেকগুলো সংশোধনীকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে এবং সেগুলোকে বাতিল করা হয়েছে। তো সেরকম ধরনের একটা পরিস্থিতি ভবিষ্যতে তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে গণপরিষদই সব থেকে ভালো উপায়। পরস্পর বিরোধী অনড় অবস্থান এখন আর কেবল আলোচনার টেবিলই সীমাবদ্ধ নয়। দাবি আদায়ে চলতি সপ্তাহেই অভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামছে জামায়াত সহ সমমনা কয়েকটি ধর্মভিত্তিক দল। নতুন এই মেরুকরণ যে সংকট বাড়াতে পারে সে শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না রাজনীতিকরাও। নানা ধরনের কথা বলে এখন দেশের মধ্যে একটা জট সৃষ্টি করেছে। যেসব কথা আগে
এই অভ্যুত্থানের আগে কোনোদিন শুনি নাই সেই ধরনের সরকার ব্যবস্থা তার প্রবর্তন করতে চায়। শান্ত একটা পরিবেশে যখন আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে চাই, তখনই এই নির্বাচনকে বিলম্বিত অথবা বিলুপ্ত করার জন্য এই কতগুলো দল তারা এসব কথা বলছে। আমরা সেটা চাই না। দেশ ঝুঁকিতে পড়ুক সেটাও চাই না। দেশ আবার আগের সেই স্ট্রাকচারে সামনে আগাক এটাও আমরা চাই না। আমরা চাইব কোনটা, রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনার ভিত্তিতে ঐক্যমত পৌঁছতে হবে। এখানে সরকারের একটা ভূমিকার বিষয় রয়েছে, তাদেরকেও সংস্কারের বিষয়ে একটা পজিটিভ অবস্থান নিতে হবে। তো সরকার যদি সেই দৃঢ়তাও রাখতে পারেন তাহলে একটা আমরা একটা উত্তরের দিকে যেতে পারবো। বিশ্লেষকরা বলছেন মতবিরোধ টেবিল থেকে যেভাবে রাজপথে গড়াচ্ছে তাতে নির্বাচন হয়ে যাচ্ছে শর্তযুক্ত আর রাজনীতি যাচ্ছে অনিশ্চিত গন্তব্যে। যদি সমঝোতা না হয় তাইলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা অনিশ্চিত অবস্থা। জামায়াত সহ ইসলামী দলগুলো তারা রাজপথে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। তো এই অবস্থায় তো ভিন্ন মত শুধু স্পষ্ট না, আলাদা মেরুতে অবস্থান করছে। এই অবস্থায় জাতীয় ঐক্যমত্য কমিশনের যে প্রয়াস গত কয়েক মাস যাবত সেটা ব্যর্থ হয়েছে বলেই মনে হয়। সংস্কার বাস্তবায়ন ইস্যুতে দলগুলোর সঙ্গে বুধবার আবারও বসতে পারে ঐক্যমত্য কমিশন। কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে জাতীয় মন্দিরে ঢাকেশ্বরী পরিদর্শন করে তিনি আরও বলেন, ধর্মের ভিত্তিতে বিভক্তি তৈরি হলে হেরে যাবে বাংলাদেশ। তাই বিভেদ ভুলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এ সময় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা জানান ডক্টর ইউনূস। দুয়ারে কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় উৎসব সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার সারা দেশে ৩০,০০০-এরও বেশি মণ্ডপে হবে দুর্গোৎসব। দুর্গাপূজা আয়োজনের খোঁজ খবর নিতে মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে স্বাগত জানান মহানগর পূজা উদযাপন কমিটির নেতারা। ধর্ম উপদেষ্টাকে সঙ্গে নিয়ে মন্দির পরিদর্শন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আয়োজনের সার্বিক বিষয় সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবগত করে পূজা উদযাপন কমিটি। পরে মতবিনিময় সভায় অংশ নেন ডক্টর ইউনূস। বলেন, আইন শৃঙ্খলার বেষ্টনী নয়, মুক্তভাবে উৎসব পালনের পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার। যত ধর্মীয় পার্থক্য থাকুক, মতের পার্থক্য থাকুক, যত রকমের পার্থক্যই থাকুক, রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না। রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য, সে যেই হোক। আমরা নিরাপত্তা বাহিনীর বেষ্টনের মধ্যে আমাদের ধর্ম পালন করতে চাই না। আমরা নাগরিক হিসেবে মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে চাই। এই অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, ধর্মের ভিত্তিতে বিভক্তি হলে হেরে যাবে বাংলাদেশ। তাই বিভেদ ভুলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আমরা এমন রাষ্ট্র গঠন করতে চাই পৃথিবী আমাদেরকে অনুসরণ করবে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য, দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি, তার সকল বাস্তবায়ন করতে হলে ধর্ম, বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। সব অশুভ, অন্যায়, অন্ধকারকে পরাজিত করে ঐক্য সম্প্রীতির জয় হবে। বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ ও সমৃদ্ধির পথে। আসন্ন দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে নির্বিঘ্ন উৎসবের প্রত্যাশার কথা জানান ডক্টর ইউনূস। এখন সূচি 2 দিনের থেকে এখন 4 দিন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সাক্ষ্য দিতে দুপুরে ট্রাইব্যুনালে এসেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ 16তম দিনের সাক্ষ্য শেষ করেন মাহমুদুর রহমান। মঙ্গলবার দেয়া জবানবন্দিতে মাহমুদুর রহমান শেখ হাসিনার ফ্যাসিস্ট দুঃশাসনের ন্যায় বিচার দাবি করেন। বলেন, ন্যায় বিচার নিশ্চিত হলে ভবিষ্যৎ সরকারে যারা আসবেন তারা সতর্ক হবেন। এর আগে সোমবার প্রথম দিনের জবানবন্দিতে মাহমুদুর রহমান বলেন,
শেখ হাসিনা ফ্যাসিবাদী হয়ে ওঠার নেপথ্যে বড় ভূমিকা রাখে ভারত। গত ৩ আগস্ট শুরু হয় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত চিকিৎসক, সাংবাদিক, পুলিশ ও ম্যাজিস্ট্রেট সহ ৪৬ জন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। বিভিন্ন সূত্রের বর্ণনা দিয়ে বলেছেন ২০,০০০ এরও বেশি মানুষ, অর্থাৎ আন্দোলনকারী এবং ছাত্র জনতা যে গুরুতরভাবে আহত হয়েছে এবং তার পরিণতি তাদের ফ্যামিলি ভোগ করছে, কষ্ট ভোগ করছে। বিপ্লবের প্রতিপক্ষ হিসেবে তারা যে অপরাধ সংগঠন করেছে, এই আকাঙ্ক্ষা থেকে জনগণের আকাঙ্ক্ষা এই স্বৈর শাসন যেন এদেশে ভিন্ন কোনো ফর্মে ফেরত না আসে, এই বলে এবং শাস্তি দাবি করে উনি তার বক্তব্য শেষ করেছেন। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে এসেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ছিলেন এবং আজকে তার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল এবং প্রসিকিউশনের তরফ থেকে তার সাক্ষী নেয়ার জন্য ট্রাইব্যুনালে যে আবেদন করতে হয় সেই আবেদনটি জানানো হয়েছিল। তবে আজকে যে এই মামলায় সাক্ষ্য দিচ্ছেন দ্বিতীয় দিনের মতো আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, তার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে কিন্তু তার জেরা সম্পন্ন হয়নি এবং তাকে জেরা করছেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন জানিয়েছেন যে মাহমুদুর রহমানকে জেরা করতে তার আরও সময় লাগবে। সেই কারণে হয়তো আজকে নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণ করা হবে না, আগামীকালকে সাক্ষ্য গ্রহণের দিন দেওয়া হবে, এমনটি কিন্তু প্রসিকিউশনের তরফ থেকে জানানো হয়েছে। আজকে মাহমুদুর রহমান সাক্ষ্যে যেটি বলেছেন মোটা দাগে, যে আজকে তার মূল বক্তব্য যেটি ছিল যে সেটি হচ্ছে যে জুলাই আগস্টে যে হত্যাযজ্ঞগুলো হয়েছিল সেই হত্যাযজ্ঞের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, আর যদি ন্যায় বিচার নিশ্চিত করা যায় তাহলে শহীদ পরিবার, আহতদের পরিবারের যে শোক কিছুটা হলেও লাঘব হবে এবং যদি ফ্যাসিস্ট দুঃশাসনের ন্যায় বিচার করা যায় তাহলে ভবিষ্যতে যারা সরকারে আসবেন তারা সেখান থেকে শিক্ষা নেবেন, তারা কেউ আর ফ্যাসিবাদী হয়ে উঠবেন না। এই সাক্ষ্যগুলোই মূলত মাহমুদুর রহমান আজকে দিয়েছেন। গতকালকে তিনি বিস্তারিত সাক্ষী দিয়েছেন এবং আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনের যে 15-15.5 বছরের যে দুঃশাসনগুলো হয়েছিল একে একে সেগুলো তিনি তুলে ধরেছেন এবং তিনি বারবারই যেটি বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছেন, শুধুমাত্র যে নিজে থেকেই ফ্যাসিস্ট হয়ে উঠেছেন তা কিন্তু নয়, তাকে ফ্যাসিস্ট বানানো হয়েছে। এক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছে হচ্ছে ভারত সরকার এবং এদেশের কিছু রাজনীতিবিদদের মধ্যে রয়েছে যেমন জাতীয় পার্টি রয়েছে, 14 দল রয়েছে এবং আরও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে ফ্যাসিস্ট হয়ে উঠতে সহযোগিতা করেছে। তো মূলত এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ফরিদপুর 4 আসনের সীমানা পুনর্বহালের জন্য ইসিকে চিঠি দিয়েছেন জেলা প্রশাসক। এজন্য আন্দোলন শনিবার পর্যন্ত স্থগিত করেছেন ভাঙ্গাবাসী। তবে দাবি আদায় না হলে রোববার থেকে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে বাগেরহাটে সংসদীয় 4টি আসন বহালের দাবিতে জেলা নির্বাচন অফিস ঘেরাও করেন সর্বদলীয় সম্মিলিত কমিটি। ফরিদপুর 4 আসনের সীমানা পুনর্বহলের দাবিতে মঙ্গলবারও উত্তপ্ত হয়ে ওঠে ফরিদপুর। ভাঙ্গা গোল চত্বরে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে 1 ঘন্টা আটকে রাখা হয় ঢাকা বরিশাল খুলনা মহাসড়ক। পরে মহাসড়কের 2 পাশে অবস্থান নেন স্থানীয়রা। পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, মোড়ে মোড়ে অবস্থান নেয় পুলিশ, র্যাব ও সেনাবাহিনী। এই দাবির সাথে কিন্তু আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা এর জন্য দায়ী না, এর সমাধান আমরা দিতেও পারবো না। কিন্তু কালকে তারা আমাদেরকে ব্লেম করে আমাদের উপর চড়াও হয়েছিল। ফরিদপুর 4 আসন থেকে আলগি ও হামিদদি ইউনিয়ন ফরিদপুর 2 আসনে যুক্ত করে আসন পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন। এর প্রতিবাদে আন্দোলনে নামে ভাঙ্গাবাসী। সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচির 3য় দিন দুপুরে জেলা প্রশাসক জানান ইউনিয়ন দুটি পূর্বের আসনে ফিরিয়ে দিতে ইসিকে চিঠি দিয়েছেন তিনি। রিটের নিষ্পত্তি হবে এবং 21 তারিখে হিয়ারিং আছে। মহাসড়ককে আমরা নিরবিচ্ছিন্নভাবে যান চলাচলের উপযোগী রাখবো। আশ্বাসের পরিপ্রেক্ষিতে শনিবার পর্যন্ত আন্দোলন স্থগিত করেন স্থানীয়রা। এর মধ্যে ফরিদপুর 4 আসনে আলগি ও হামিদদি ইউনিয়ন ফিরিয়ে না দিলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। নগরকান্দা সালটার সাথে আমরা থাকবো না, আমরা আগে যেভাবে সেভাবেই থাকবো। আমাদের দাবি যদি মাইনে নেয়
তাইলে আমাদের কোনো আন্দোলন নাই। ভাঙ্গায় আন্দোলনকে ঘিরে ভাঙচুর ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা। সাবেক এমপি সাহেব একটি ভিডিও কলের মাধ্যমে তার লোকজন দিয়ে গোপালগঞ্জের মতো ভাঙ্গাকে অস্থির করে যারাই হামলা করেছে তাদেরকে আইনে আওতায় আনার জন্য প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি। এদিকে বাগেরহাটে 4টি আসন বহালের দাবিতে জেলা নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে আমরা কিন্তু হরতাল 2 দিনের হরতাল যে ছিল তুলে নিয়েছি। পিএসসি থেকে এমন কোনো আশ্বাস আমরা পাইনি, যার কারণে আমরা আইনি প্রক্রিয়া যেতে বাধ্য হয়েছি। ফরিদপুর 4 আসনের সীমানা পুনর্বহাল এবং বাগেরহাটে 4টি আসন বহাল চেয়ে রিট করা হয়েছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ভোট সুষ্ঠু করতে নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব নিতে হবে। কর্মীদের দাবি দেওয়া জানতে 27 সেপ্টেম্বর নির্বাচন কর্মকর্তা সম্মেলন হবে। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে একথা বলেছেন ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন ও উপজেলা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতারা। তারা বলেন, নির্বাচন সুষ্ঠু করতে এবং জনগণের ভোটাধিকার প্রতিফলনের জন্য সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে কমিশনে। এর মধ্যে রয়েছে নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন, সার্ভিস কমিশন গঠন, নিজস্ব কর্মকর্তাদের নির্বাচনের দায়িত্ব দেয়া, পদ আপগ্রেডেশন, জাতীয় পরিচয় নিবন্ধন আইন বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্বাচন কমিশনে ন্যস্ত করা, নির্বাচনে নিয়ন্ত্রণ নিশ্চিত করতে ইসির কর্মকর্তাদের দায়িত্ব দিতে হবে বলেও জানান তারা। সম্মেলনে আমরা বেশ কিছু সুপারিশ রেখেছি, আমরা প্রস্তাব রেখেছি। সেগুলোর আলোকে এবং কিভাবে ভালো নির্বাচন করা যায় আমরা মাননীয় ফুল কমিশনকে আমরা ওখানে ইনভাইট করব এবং কমিশনের এটা সারা দেশের অফিসাররা যেহেতু থাকবেন, এটা তাদের জন্য একটা অপরচুনিটি হবে যে আমাদের মাঠের বাস্তবতা জানার জন্য। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সকালে রাজধানীর বসুন্ধরায় আমিরের ব্যক্তিগত কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি। এ সময় জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ খবর নেন রাষ্ট্রদূত। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন দুজন। এছাড়া দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে কথা বলেন তারা। আর উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান। মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি থেকে এলএনজি কেনা হচ্ছে দেশের প্রয়োজনে। পিটার হাসের প্রতিষ্ঠান বিবেচনায় নয়। অর্থনৈতিক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমদ আরও জানান, যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করা হলেও ভোক্তা পর্যায়ে প্রভাব পড়বে না। মার্কিন বহুজাতিক কোম্পানি এক্সিলারেটর এনার্জির সঙ্গে জ্বালানি আমদানির দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে বাংলাদেশের। চুক্তি অনুসারে আগামী 15 বছর ধাপে ধাপে 1 লাখ কোটি টাকার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ করবে কোম্পানিটি। বর্তমানে প্রতিষ্ঠানটির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা জানান, দেশের প্রয়োজনেই মার্কিন কোম্পানি এক্সিলারেটর এনার্জি থেকে এলএনজি কেনা হচ্ছে। পিটার হাসের প্রতিষ্ঠান বিবেচনায় নয়। আমেরিকা হোক, চায়না হোক বা সৌদি আরবিয়া হোক, কাতার অবশ্য এখন বন্ধ চুপচাপ, যে অন্যগুলো আমরা করছি, কম্পেয়ার করে করছি, এত সহজ না। আমেরিকা হলে আমরা দিয়ে দেবো, পিটার হাসকে আমরা জানি হতো পিটার হাসকেই কোথায় করে। এর আগেই সে ছিল, মরিয়ার্টি ছিল না, সে তো গার্মেন্ট, আমরা কি গার্মেন্ট ওখানে দিয়ে দিছি ওর জন্য। যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করা হলেও ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব পড়বে না বলেও জানান অর্থ উপদেষ্টা। আমরা গম ব্যাপারে বলেছি, আমদানি বলে একটু বেশি হবে কিন্তু কোয়ালিটিটা একটু বেটার, প্লাস আর একটু সার্বিক হিসাবে যদি আমরা দেখি যে ওদের ট্যারিফটা তো আমরা অ্যাভয়েড করতে, ডিফিসিটটা আমাদের কিছুটা দেশে লাগবেই। সার আমদানিতে দুর্নীতির অভিযোগ মন্ত্রণালয় খতিয়ে দেখবে বলেও জানান উপদেষ্টা। শিল্প মন্ত্রণালয় থেকে আনে আর অথবা কৃষি মন্ত্রণালয়, দুইটাই। হ্যাঁ, এটা খতিয়ে দেখবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। মার্কিন বাড়তি শুল্কে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বাজারে রফতানি 14% কমে যাওয়ার শঙ্কা দেখছে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট বা র্যাপিড। দুপুরে রাজধানীর সিরডাব মিলনায়তনে আয়োজিত কর্মশালায় এমন শঙ্কার কথা জানান গবেষণা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক।
বলেন পাল্টা শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের আমদানি $10 বিলিয়ন পর্যন্ত কমে যেতে পারে। এতে বাজার ছোট হয়ে যাবে, যে কারণে মার্কিন বাজারে রফতানি আরও চ্যালেঞ্জিং হবে। তবে বিকল্প হিসেবে ইউরোপের বাজার ধরার বড় সুযোগ রয়েছে বলেও জানান র্যাপিড চেয়ারম্যান। আলোচনায় উঠে আসে এলডিসি গ্র্যাজুয়েশন থেকে বাংলাদেশের এই মুহূর্তে পিছিয়ে আসার সুযোগ নেই। পেছালেও বড় দেশগুলো আর বাড়তি সুবিধা নাও দিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে যে শুল্ক পড়েছে এটা অত্যাধিক। আমি আবার বলি, শুল্ক পড়া মানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তার শুল্ক বৃদ্ধি করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার ছোট হবে, সেই ছোট বাজারে আমাদের কিন্তু বেশি রপ্তানি করার চেষ্টা করতে হবে, যেটা খুবই দুরূহ একটা কাজ হবে। ইউরোপিয়ান ইউনিয়নের বিক্রির ক্ষেত্রে এখন যে প্রতিযোগিতা হবে সেটা হবে অত্যন্ত দুরূহ একটা প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় সবাই দাম কমিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে বেশি বিক্রি করার চেষ্টা করবে। এমপি মন্ত্রী ও ক্ষমতাবানদের প্লট দিতে বন কেটে পূর্বাচল তৈরি করেছে রাজুক। গাছ কেটে তৈরি করা এসব প্লটের বেশিরভাগ এখনও অব্যবহৃত পড়ে আছে, এমন মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তাপমাত্রার কারণে অর্থনৈতিক ক্ষতি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে কথা বলেন উপদেষ্টা। প্রতিবেদনে উঠে আসে গত 43 বছরে বাংলাদেশে গড় তাপমাত্রা বেড়েছে 1.1%। সবচেয়ে নাজুক অবস্থা রাজধানী ঢাকার, যেখানে তাপসূচক গড় তাপমাত্রার চেয়ে 65% বেশি। নগরীতে সবুজের মাত্রা কমে যাওয়া ও জীবনযাত্রা এর অন্যতম কারণ। তাপমাত্রার শারীরিক ও মানসিক কারণে 2024 সালে 25 মিলিয়ন কর্মদিবস নষ্ট হয়েছে বাংলাদেশে। আর্থিক ক্ষতির পরিমাণ $13,33,000। বিশ্বব্যাংকের মতে 2050 সালে দারিদ্রতা বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতেও বাধা সৃষ্টি করবে অতি তাপমাত্রা। মন্ত্রী এমপিদেরকে প্লট দিতে গিয়ে, তথাকথিত ভিআইপিদেরকে প্লট দিতে গিয়ে যা ক্ষতি করার তো করে ফেলেছে। এবং দেখেন, এখন এই ক্ষতিটাকে পুরানোর তো রাস্তা আমাদেরকে খুঁজতে হবে। There is really an economic toll of rising temperature, and the productivity losses that were presented are quite significant. So that has an impact on growth, that has an impact on job creation, some of the top priority of the country, and that's why we need to connect the dots in that respect, and that's why also for the World Bank it's not just a health development issue. চট্টগ্রাম বন্দরে জাহাজ ফেরানো থেকে শুরু করে কন্টেইনার ওঠানামা সহ যাবতীয় সেবার বিপরীতে 30 থেকে 50% পর্যন্ত ট্যারিফ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। দীর্ঘ 39 বছর পর এই ট্যারিফ বাড়ানো হলেও ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বেড়ে যাওয়ার শঙ্কা ব্যবসায়ীদের। বিশেষ করে জাহাজের অবস্থানকালীন 12 ঘন্টার জন্য বাড়ছে 100%, আর 36 ঘন্টার জন্য বেড়েছে 900% পর্যন্ত। শাখাউদ্দিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। অবশেষে মঙ্গলবার ভোর থেকে কার্যকর হলো চট্টগ্রাম বন্দরের বহুল আলোচিত নতুন ট্যারিফ সিস্টেম। নতুন এই ট্যারিফ অনুযায়ী পাইলটিং চার্জ $800 এবং প্রতিবার জাহাজ টেনে আনার ট্রাক চার্জ $615 থেকে শুরু করে $6,830 পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। কন্টেনার ওঠানামা থেকে শুরু করে অন্যান্য সেবার ট্যারিফ বেড়েছে 25 থেকে 50% পর্যন্ত। বন্দর ব্যবহারকারী যারা আছে তাদের সেবা প্রদান যেন আমরা স্মুথলি করতে পারি, তাদের জন্য যেন আমরা ফ্যাসিলিটিসগুলো নির্মাণ করতে পারি, চট্টগ্রাম বন্দরের যেন এফিসিয়েন্সি বাড়ে। চট্টগ্রাম বন্দরে বাড়তে জাহাজের অবস্থানকালীন সময়ের ট্যারিফ লাগামহীনভাবে বাড়ানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন শিপিং ব্যবসায়ীরা। আর এতে আমদানি খরচ বেড়ে যাওয়ায় ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বাড়ানো শঙ্কা তাদের। তবে বন্দরের দাবি প্রতি কেজিতে বেড়েছে মাত্র 12 পয়সা। ইনক্রিজ যেটাই হবে না কেন, সেটা শিপিং এজেন্টের প্রিন্সিপাল না, সেটা তাদের ফ্রেডের সাথে জাহাজের ভাড়ার সাথে সংযুক্ত করে নেবে। ট্যারিফ বাড়ানোর ক্ষেত্রে বন্দরে কনসালটেন্ট হিসেবে কাজ করেছে স্পেনের প্রতিষ্ঠান আইডম। এশিয়ার 10টি সহ 17টি আন্তর্জাতিক বন্দরের কার্যক্রম এবং ট্যারিফ পর্যালোচনা করে চট্টগ্রাম বন্দরের ট্যারিফ নির্ধারণ করা হয়েছে। অবশেষে 30 থেকে 41% পর্যন্ত ট্যারিফ বাড়ানো হয়েছে। তবে বন্দর ব্যবহারকারীরা বলছেন ট্যারিফ বাড়ানোর সাথে সাথে বাড়াতে হবে বন্দরের সেবা, আধুনিকায়ন করতে হবে যন্ত্রপাতির। চট্টগ্রাম বন্দরে আমদানি করা পণ্য বোঝাই কন্টেনার ফেলে রাখার প্রবণতা রোধ করতে নতুন ট্যারিফে চার্জ বাড়িয়ে দেওয়া হয়েছে। আবেদন করব যে আমাদের অবস্থান থেকে যে সংশ্লিষ্ট দপ্তরের কাছে যদি সুযোগ থাকে
তার ট্যারিফের ব্যাপারে আরেকটু বিবেচনা করা উচিত। সংকট এড়াতে 12 থেকে 15% ট্যারিফ বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বন্দর ব্যবহারকারীরা, কিন্তু বেড়েছে প্রস্তাবের চেয়ে কয়েক গুণ বেশি। সার্ভিসটা এনশিওর করতে হবে, ইকুইপমেন্ট ফ্যাসিলিটিগুলো বাড়াতে হবে, তাহলে দেখবেন যে আলটিমেটলি বন্দরের যে সেবা, এই সেবাটা আসলে যৌক্তিক হবে। বিশ্বের 100 ব্যস্ততম বন্দরের তালিকায় 68তম স্থানে রয়েছে চট্টগ্রাম বন্দর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গার্ডেন ফ্রেশ টেকনোলজির কঙ্কা ফ্রিজে 14 দিনেরও বেশি সময় খাবার থাকে ফ্রেশ। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের মন জয়ের চেষ্টা করছেন তারা। অন্যদিকে চাকরিতে অংশ নিতে আগ্রহীরা উৎসব মুখর পরিবেশে উত্তোলন করছেন মনোনয়নপত্র। আজ শেষ হচ্ছে সংগ্রহের সময়সীমা, জমা দেওয়া যাবে আগামী 17 সেপ্টেম্বর পর্যন্ত। রাকসুর পর এবার ছাত্র সংসদ নির্বাচনের আমেজ রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। হল, ক্যাফেটেরিয়া, লাইব্রেরি কিংবা চায়ের দোকান, সব জায়গায় ভোটের আলোচনা। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা প্রচারণা চালান রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তবে ভিপি প্রার্থীদের কেউ কেউ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন প্রতিপক্ষের বিরুদ্ধে। আচরণবিধিতে বলা হয়েছে যে ক্লাসরুমের মধ্যে কোনো রকম প্রচারণা চালানো যাবে না, কিন্তু এরকম দু একটা ঘটনা আমরা ঘটতে দেখেছি ইতিমধ্যে। আমাদের প্রচারণা খুব ভালোই চলছে এবং শিক্ষার্থীরা আমাদেরকে সাপোর্ট করতেছেন। সাক্ষাৎকার নিতে গেলে সে বলতেছে, ভাইয়া আপনার ব্যালট নাম্বার 25, আমি সেটা জানি এবং সেটা আমি খুবই ভালো ফিল করতেছি। আগামী 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচন ঘিরে সতর্ক বিশ্ববিদ্যালয় প্রশাসন। 3 স্তরের নিরাপত্তায় মোতায়েন থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর 1,500 সদস্য। আমাদের যে ভোট কেন্দ্রগুলো থাকবে, যে একাডেমিক বিল্ডিং, সেখানে নিরাপত্তা দেওয়া। সেকেন্ড হচ্ছে আমাদের টোটাল ক্যাম্পাসটাকে নিরাপদ রাখা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শেষ হচ্ছে মঙ্গলবার। তবে বুধবার বিকেল পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। যাচাই বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা 21 সেপ্টেম্বর আর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 25 সেপ্টেম্বর। বিশ্ববিদ্যালয়ে যাতে একটা সুন্দর পরিবেশ যাতে মানুষ দেখতে পারে, তো এইসব নিয়ে আমি কাজ করব। প্রতিটি স্টুডেন্ট তাদের আগ্রহের জায়গা থেকে তারা এখানে পার্টিসিপেট করছে এবং তাদের মধ্যে একটা উচ্ছ্বাস আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের মনোনয়নপত্রের দাম 300 টাকা আর হল সংসদের জন্য 200 টাকা নির্ধারণ করা হয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন তারিফ রহমান। সরাসরি প্রথমে যাচ্ছি রকির কাছে। 35 বছর পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এজন্য রাকসু, সিনেট এবং হল সংসদে অংশ নেওয়া প্রার্থীরা প্রচারণার ব্যস্ত সময় পার করছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা পরিবহন চত্বরে আছি। এই পরিবহন চত্বরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঠিক লাইব্রেরির পেছনেই এখানে অনেক প্রার্থী কিন্তু তারা প্রচারণা করছেন এবং তারা আসলে শিক্ষার্থীদের বোঝাচ্ছেন তারা নির্বাচিত হলে কি করতে চান তাদের জন্য। এভাবে আসলে নানা প্রতিশ্রুতি দিয়ে তারা কিন্তু ভোট চাইছেন। সব মিলে আমরা কিন্তু ছেলে প্রার্থীর পাশাপাশি এখানে নারী প্রার্থীদেরকেও দেখতে পাচ্ছি। তারাও আসলে এখানে প্রচারণার ব্যস্ত সময় পার করছেন। তারাও নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা বিশেষ করে নারীদের ক্ষেত্রে কি উন্নয়ন করা সম্ভব, আবাসিকতা, পাশাপাশি যে খাবারের সমস্যা আছে ডাইনিং ক্যান্টিনে, সেই সমস্যাগুলো দূর করার তারা কিন্তু প্রতিশ্রুতি দিয়ে তারা ভোট চাচ্ছেন। সব মিলে যদি বলা চলে ক্যাম্পাসে ছাত্রদল, ছাত্র শিবির সহ যে এখানে 12টি প্যানেল রয়েছে, তারা 12টি প্যানেলেরই কিন্তু তারা আলাদাভাবে প্রার্থীরা কিন্তু এখানে কিন্তু দলীয়ভাবে না, এককভাবে কিন্তু তারা তাদের ভোটের চাচ্ছেন। কোনো ক্ষেত্রে কোনো প্যানেল দলীয়ভাবেও তারা শিক্ষার্থীদের দ্বারে যাচ্ছেন। সব মিলে জমজমাট একটি পরিস্থিতি কিন্তু এই রাকসুকে কেন্দ্র করে কিন্তু বিরাজ করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাকসু নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন যে এবার মোট 990টি বুথ থাকবে, এখানে 9টি কেন্দ্র থাকবে এবং ভোটের দিন এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে থাকবে। শিক্ষার্থীরা যাতে সুন্দরভাবে ভোট দিতে পারে, কোনো কৃত্রিম লাইন না হয়, নারীদের ক্ষেত্রেও যাতে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা যায়, বিশেষ করে সাইবার বুলিংয়ের হাত থেকে তারা রক্ষা পায়, এই জন্য কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছেন। প্রায় 1,500 এখানে নিরাপত্তা কর্মীর এখানে দায়িত্বে থাকবে ভোটের দিন অর্থাৎ 25 সেপ্টেম্বর এবং 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হবে। তো এমনটাই এখন পর্যন্ত আমাদের
আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহকর্মী তারিফের কাছে। উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে চাকসু ভবনে মনোনয়ন ফর্ম বিতরণের আজকে শেষ দিন। আর মাত্র 1 ঘন্টা পরেই মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শেষ হওয়ার কথা। যদিও নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে এই যতক্ষণ পর্যন্ত প্রার্থীরা আসবেন ততক্ষণ পর্যন্তই এই মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম চলমান থাকবে। তবে আজকের পরে আর কোনোভাবেই মনোনয়ন ফর্ম বিতরণের কার্যক্রম বৃদ্ধি করা হবে না এবং আগামীকাল মনোনয়ন ফর্ম জমা দানের শেষ সময় এবং আগামীকাল বেলা 3:30টার মধ্যে প্রার্থীদেরকে তাদের মনোনয়ন ফর্ম জমা দিতে হবে। আমরা সকালবেলা খুব একটি ভিড় লক্ষ্য না করলেও বেলা বাড়ার সাথে সাথে এবং আজকে শেষ দিন হওয়ায় দেখছি যে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা মনোনয়ন নেওয়ার জন্য ভিড় করছেন এবং পুরো চাকসু ভবনে আমরা দেখছি যে একদম লোকের লোকারণ্য অবস্থা হয়েছে এবং বিভিন্ন সংগঠন ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিরা অলরেডি এসেছেন এবং তারা তাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন। এছাড়াও স্বতন্ত্র থেকেও যারা নির্বাচন করছেন তারাও মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন এবং এই মনোনয়ন কার্যক্রম কালকে শেষ হওয়ার পরে পরশুদিন অর্থাৎ 18 সেপ্টেম্বর যাচাই বাছাই হবে এবং 21 সেপ্টেম্বর এই প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন, এমনটি আমাদেরকে তারা জানিয়েছেন। এছাড়া গত 2 দিনে আমরা দেখেছি যে মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রমে খুব একটু ভিড় লক্ষ্য করা না গেলেও কিন্তু আজকে শেষ দিনে এসে দেখছি যে উপচে পড়া ভিড় সৃষ্টি হয়েছে এবং সকল প্রার্থী আসলে শেষ সময় এসে ভিড় করে এবং তাদের যে কাঙ্ক্ষিত ফর্ম সেটি নেওয়ার জন্য তারা ভিড় করছেন। তো এই ছিল আমার কাছে চাকসু ভবন থেকে মনোনয়ন ফর্ম বিতরণের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিএসসি ইঞ্জিনিয়ারদের দাবি পর্যালোচনায় সরকারের 14 সদস্যের ওয়ার্কিং গ্রুপ প্রত্যাখ্যান করে কাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। এদিকে চাকরিতে নবম গ্রেডের নিয়োগ বিজ্ঞপ্তি সিন্ডিকেটের মাধ্যমে আটকে দেওয়ার অভিযোগ করেছেন প্রকৌশলী অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা। সেই সঙ্গে বিএসসি ডিগ্রিধারী ছাড়া নামের আগে প্রকৌশলী পদবি ব্যবহার করলে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। বেশ কিছুদিন ধরেই চাকরিতে নিয়োগ নিয়ে মুখোমুখি অবস্থানে প্রকৌশল ও কারিগরি শিক্ষার্থীরা। নিজ নিজ দাবি আদায়ে রাজপথেও নামেন তারা। মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করেন কারিগরি শিক্ষা আন্দোলনের শিক্ষার্থীরা। অভিযোগ করেন বিএসসি ইঞ্জিনিয়ারদের 3 দফা দাবি বাস্তবায়নের ষড়যন্ত্র হিসেবেই 14 সদস্যের ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। এ সময় কারিগরি ছাত্র আন্দোলনের 6 দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা। এই কমিটিগুলোর উদ্দেশ্য শুধুমাত্র বিএসসি প্রকৌশলীদের 3 দফা দাবি বাস্তবায়ন করার ষড়যন্ত্র বলে আমরা মনে করছি। 3 দফা এক বিন্দু পরিমাণ বাস্তবায়ন করার চেষ্টা করলে হরেও আমরা কোনোভাবে মেনে নেব না। আগামীকাল সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট নিজ নিজ জেলায় গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ প্রতিবাদ এবং অবস্থান কর্মসূচি পালন করবে। এদিকে ক্যাম্পাসে প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে সংবাদ সম্মেলন করেন বুয়েট শিক্ষার্থীরা। বলেন প্রকৌশলীদের পদে ডিপ্লোমা টেকনিশিয়ানদের নিয়োগ দেওয়া অযৌক্তিক। নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী ও সমমান পদের জন্য নিয়োগ পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে। 10ম গ্রেড টেকনিক্যাল বা উপসহকারী প্রকৌশলী ও সমমান পদে ডিপ্লোমাধারীদের জন্য বরাদ্দকৃত 100% কোটা বাতিল করতে হবে। বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যতীত কেউ নামের পাশে ইঞ্জিনিয়ারিং পদবি ব্যবহার করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। 10ম গ্রেড থেকে প্রমোশন নিয়ে এই ডিপ্লোমাধারীরা আবার নবম গ্রেডে যায়, যেখানে নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী পদের ন্যূনতম যোগ্যতা হওয়া উচিত বিএসসি ডিগ্রি। বোর্ড শিক্ষার্থীরা জানান আলোচনার টেবিল ছেড়ে সড়ক ও রেলপথ অবরোধ কোনো যৌক্তিক সমাধান হতে পারে না। জনভোগান্তি নিরসনে যৌক্তিক দাবি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ নিজ উদ্যোগে ব্যবস্থা নেবে বলেও আশা করেন তারা। সেই কাজগুলোর সাথে ডিপ্লোমাধারীরা মিশ্রিত হয়ে যাচ্ছে। এবং সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। নির্যাতন থেকে মুক্তি পেতে সাবেক স্বামীকে হত্যা করতে বর্তমান স্বামী ও তার পরিবারকে নিয়ে ফাঁদ পাতেন ফাতেমা। পরিকল্পনা মতো তাকে হত্যাও করেন তারা। কুমিল্লার চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে জড়িত 7 জনকে গ্রেফতার করেছে র্যাব। অন্যদিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলায় জড়িত নয়ন পিয়াস বাহিনীর অন্যতম সহযোগী ধরা পড়েছে। স্বামী দুলালের নির্যাতন থেকে বাঁচতে অর্ধ বছরের সংসারের ইতি টানেন কুমিল্লার ফাতেমা। বিয়ে করেন প্রবাসী হাশেমকে। এরপরও মুক্তি মেলেনি ফাতেমার। বিভিন্ন সময় বাড়িতে ডেকে নিয়ে মারধর করত। তার হাত থেকে রক্ষা পেতে স্বামী হাশেম এবং বাবা মাকে সঙ্গে নিয়ে দুলালকে হত্যার পরিকল্পনা করেন ফাতেমা।
মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, নির্যাতন থেকে মুক্তি পেতে সাবেক স্বামী দুলালকে হত্যা করে ফাতেমা। জড়িত 7 জনকে গ্রেফতার করেছে র্যাব। এই দুলাল বিভিন্নভাবে এই ফাতেমাকে ডিস্টার্ব করে যাচ্ছিল। তো ডিস্টার্ব করার প্রেক্ষিতে হাশেম এটা মেনে নিতে পারেনি এবং তারপরেই তাকে হত্যার পরিকল্পনা করে এবং পুরো পারিবারিকভাবেই এই যে ফাতেমা, তার মানে হাশেমের স্ত্রী ফাতেমা, তার শাশুড়ি মরিয়ম এবং আরও সাথে হাশেমের 2 জন বন্ধু, তারা মিলিতভাবে প্ল্যান করে তাকে মেরে ফেলা। একই দিন মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলায় জড়িত নয়ন পিয়াস বাহিনীর অন্যতম সহযোগী আবুল কালামকে গ্রেফতারের কথা জানায় র্যাবের এই কর্মকর্তা। বলেন, নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও নৌযান থেকে চাঁদাবাজি করত জড়িতরা। ডাকাতিবাজি ঘটনাগুলো ঘটে থাকে, এর মেইন উদ্দেশ্য হচ্ছে বালুমহল, বালু উত্তোলন এবং নৌ ডাকাতি। এই জায়গার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ পুলিশ কর্তৃক যখন একটা অস্থায়ী ক্যাম্প করা হয়, সেটাও তারা মেনে নিতে পারেনি। তার প্রেক্ষিতেই এখানে কিন্তু এই পুলিশ ক্যাম্পের উপরে হামলা করে। গ্রেফতার হওয়া আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছে বলেও জানায় র্যাবের এই কর্মকর্তা। পরবর্তী যে আইনানুগ। মাহাদ ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। উজানের ঢলে ফুলে ফেপে উঠছে তিস্তা। লালমনিরহাট, কুড়িগ্রাম সহ 5 জেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। ফসলের ক্ষেত তলিয়ে যাওয়ায় বিপাকে কৃষক। পানি নিয়ন্ত্রণে খুলে রাখা হয়েছে ব্যারাজের জলকপাট। এদিকে রাঙামাটিতে দুর্ভোগে দিন পার করছেন পানিবন্দী কয়েক হাজার পরিবার। চুয়াডাঙ্গায় পানির তোড়ে ভেঙে গেছে ভৈরব নদীর ওপরের একটি ব্রিজ। উজানের ঢলে বেড়েছে তিস্তার পানি। নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট সহ 5 জেলায় নিচু এলাকা প্লাবিত হয়েছে, তলিয়েছে ফসলের ক্ষেত। কুড়িগ্রামের তিস্তা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নদী তীরবর্তী চরাঞ্চল সহ নিম্নাঞ্চল ডুবে গেছে। বাধ্য হয়ে কাঁচা ধান কেটে বাড়িতে নিয়ে যাচ্ছেন কৃষক। উজানে ভারী বৃষ্টির কারণে আগামী 2 দিন পানি বাড়বে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তিস্তা নদীর পানি ঝরি নামে মানে কিছু পানি মানে আবার তলায় গেছে। পানির জোর, পানি খুব হয়েছে, ওই জন্য আমরা ধান কাটতে পেয়েছি। ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে তিস্তার পানি বাড়লেও বিপদসীমার 28 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার দুপুরেই খুলে দেয়া হয়েছে ব্যারেজের সবগুলো জলকপাট। পানি না কমা পর্যন্ত খোলা থাকবে। এদিকে মঙ্গলবার সকাল পর্যন্ত 32 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগরের সিংনগর বাওড়ের বাঁধ ভেঙে ভৈরব নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পেয়েছে। তীব্র স্রোতে ভেঙে গেছে ভৈরব নদীর ওপরের একটি ব্রিজ, ভেসে গেছে জাগ দেয়া পাট। নিম্নাঞ্চলের ফসলি জমি ডুবে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক। 2 দিক থেকে ভেঙে 2 দেওয়াল ভেঙে হঠাৎ করে ব্রিজটা ভেঙে পড়ে যায়। এই গ্রাম থেকে ওই গ্রামে যাওয়ার চলাচলের যে ব্যবস্থা, সেটা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়েছে। পাট জাগ দেয়া ছিল, এগুলো চলে গেছে অনেকের। আমরা সবাই চাই দ্রুত এই ব্রিজ মেরামত হোক। এদিকে রাঙামাটিতে এখনও পানিবন্দী লংদু, বাঘাইছড়ি, বরকল, জোড়াছড়ি ও সদরের কয়েক হাজার পরিবার। উজানের ঢলে হ্রদের পানি বৃদ্ধি অব্যাহত আছে। তবে বাঁধের 16টি জলকপাট 1 সপ্তাহ ধরেই 2.5 ফুট করে খোলা রয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। আবার যাব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেখানে সাক্ষ্য দিতে এসে কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি যাচ্ছে সেখানে। তার যে বিচার এবং গত 16 বছরে গুম সহ যে আরও নানান ফ্যাসিবাদী হত্যাকাণ্ড রয়েছে, অপরাধ রয়েছে, তার বিচার প্রক্রিয়া যাতে চলমান থাকে। এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট যে বিচার প্রক্রিয়া চলমান আছে এবং রায়ের দিকেই দ্রুত সময়ের মধ্যে যাবে। তবে আরও যে মামলাগুলো রয়েছে, আমরা চাবো যে সেইটার বিচার প্রক্রিয়া যাতে যথাযথ গুরুত্বের সাথে এগিয়ে চলে এবং সরকার যাতে একটা সমন্বিত রোডম্যাপ সকল রাজনৈতিক দলের সাথে মিলে ঘোষণা করে নির্বাচনের আগে। একটা বিষয় সেটা হলো যে শেখ হাসিনা বিদেশে থেকেই নানা রকম কথাবার্তা বলছেন। আমরা তাকে ফেরানোর বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখিনি সরকারের তরফ থেকে। আপনারাও দেখি এই বিষয়ে মানে তাকে ফেরানোর বিষয়টা জোরালোভাবে কখনো বলেন না আর কি। তাকে ফেরানোর বিষয়টা কি আসলে আটকে গেছে? আপনার কি মনে হয়? তাকে শেখ হাসিনাকে ফিরে আনার বিষয়ে আমরা বরাবরই বলেছি, প্রথম থেকে বলছি, এখনও বলছি, সরকারের একটি কূটনৈতিক এবং রাজনৈতিকভাবেই সরকার এবং আন্তর্জাতিক জনমত তৈরি করে সরকারকে এই দিকে এগোতে হবে এবং এই মামলার যদি রায় হয়ে যায় তারপরে আসলে আর কোনো অপশন থাকবে না, তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে। আমরা আশা করব যে এই সরকার সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে।
কিংবা পরবর্তী সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দেশের বাইরের খবর, কাতারে হামলার জেরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার চিন্তা করছে আরব বিশ্ব। কাতার সম্মেলনে সবাইকে ইসরায়েলের বিরুদ্ধে এক হয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এদিকে তেল আবিব দোহায় আর হামলা চালাবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে এই বিশ্ব থেকে অনেকটা আলাদা হয়ে পড়ার কথা স্বীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক মঞ্চে মুসলিম ও আরব বিশ্বের নেতারা সোমবার কাতারের রাজধানী দোহায় এক জরুরি শীর্ষ সম্মেলন হয়, যেখানে যোগ দেন আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির সদস্যভুক্ত প্রায় 60টি দেশের প্রতিনিধি। কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলের হামলার নিন্দা জানান আগত নেতারা। তেল আবিবের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানায় মুসলিম বিশ্ব। যৌথ সংবাদ সম্মেলনে কাতারের প্রতি একাত্মতা ঘোষণা করা হয়। এই হামলা শুধু দেশটির সার্বভৌমত্বই লঙ্ঘন করেনি, বরং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উপর সরাসরি হুমকি তৈরি করেছে বলে জানান নেতারা। সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন করেছে ইসরায়েল। আরব ও মুসলিম দেশগুলোকে এ বিষয়ে স্পষ্ট ও দৃঢ় অবস্থান নেয়ার আহ্বান জানান তিনি। আমাদের ইসরায়েলের আগ্রাসনের পেছনের মূল কারণ মোকাবিলা করতে হবে। 1967 সালের সীমানার ভেতরে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের সমর্থন অবিচল রয়েছে। কেবল নিন্দা করে থেমে গেলে চলবে না। শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কথাকে কাজে পরিণত করতে হবে। সব ধরনের আগ্রাসন ও দখলের প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে আমরা কাতারেরই পাশে আছি। এদিকে মার্কিন গণমাধ্যম এক্সিওসের প্রতিবেদন বলছে, কাতারে হামলার আগে নেতানিয়াহু ব্যক্তিগতভাবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে এই পরিকল্পনার কথা জানিয়েছিলেন, যদিও তা অস্বীকার করেছেন ট্রাম্প। নতুন করে কাতারে আর হামলা চালাবে না নেতানিয়াহু বাহিনী বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। বিশ্ব থেকে অনেকটা আলাদা হয়ে পড়েছে ইসরায়েল বলে স্বীকার করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার মন্তব্যকে ব্যর্থ নীতির ফল বলে আখ্যা দিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। তার দাবি, নেতানিয়াহুর ব্যর্থতা ইসরায়েলকে তৃতীয় বিশ্বের দেশের পর্যায়ে নামিয়ে আনছে। রাহানুল রানা, সময় সংবাদ। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন। কমিশনের প্রধান নাভি পিল্লাই আল জাজিরাকে জানান, প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের প্রকাশ্য বক্তব্য ও তাদের নির্দেশেই গাজায় গণহত্যা চালানো হয়। এই 3 প্রতিনিধির ভুলের দায় ইসরায়েল রাষ্ট্রের উপরে বর্তায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ প্রতিবেদনটিকে ভুয়া ও মিথ্যা আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। জেনেভায় ইসরায়েলের রাষ্ট্রদূত একে মানহানিকর প্রচারণা হিসেবে নিন্দা জানিয়েছেন। এশিয়া কাপে আজ বাংলাদেশের ডু অর ডাই ম্যাচ। সুপার 4-এর স্বপ্ন বাঁচিয়ে রাখতে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। এই ম্যাচে জিতলেও সমীকরণের নানা মারপ্যাচ থাকবে লিটনদের সামনে। তবুও শিষ্যদের ওপর আস্থা হারাতে চান না স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। এদিকে টি-20 ফরম্যাটে শক্তিমত্তা আর সাম্প্রতিক পারফরমেন্সে আত্মবিশ্বাসের তুঙ্গে আফগানদের হেড কোচ জোনাথন ট্রট। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। সংযুক্ত আরব আমিরাত থেকে সাব্বির মিথুনের ম্যাচ প্রিভিউ। শিরোপা জেতার লক্ষ্য নিয়ে আসা, এরপর সমীকরণের মারপ্যাচ, শূন্য হাতে ফেরা। টাইগারদের এমন গল্প বহু পুরনো, এবার ঘটতে পারে সে গল্পেরই পুনরাবৃত্তি। বাড়ির টিকিট নাকি দুবাই, সেটা ঠিক করার পরীক্ষা বাংলাদেশের সামনে। হতে পারে এটাই এবারের এশিয়া কাপের শেষ ট্রেনিং সেশন। আফগানিস্তানের বিপক্ষে সেরা ক্রিকেট খেললেও অপেক্ষা করতে হবে 18 সেপ্টেম্বর পর্যন্ত। তাকিয়ে থাকতে হবে গ্রুপের শেষ ম্যাচের দিকে। মুশতাক আহমেদ তাই বললেন, আপাতত বিশ্বাস রাখতে। হ্যাঁ, আমরা এখনো বিশ্বাস করি আমরা সুপার 4-এ যেতে পারি। দলের মধ্যে বিশ্বাস থাকাটা গুরুত্বপূর্ণ। খেলোয়াড়, ম্যানেজমেন্ট সবার মধ্যে এই বিশ্বাস রয়েছে। তবে আমার মনে হয় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা ব্যাটিং বিভাগের জন্য বড় চ্যালেঞ্জ। We have to believe that we can qualify.
অথচ আফগানিস্তান এখন ক্রিকেটের জায়ান্ট কিলার। সংক্ষিপ্ত ফরম্যাটের ইভেন্টে ফেভারিটও বলা যায়। দলটার কোচ কিছুটা সমীহ করে জানালেন প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, তবে ম্যাচটা জিতবে তারাই। গত কয়েক বছর ধরে দুই দলের মধ্যে অনেকগুলো ম্যাচ হয়েছে, ম্যাচগুলো সবসময় ভালোই হয়েছে। আমরা আবারও একটি ভালো ম্যাচের দিকে তাকিয়ে আছি, চাইবো যেন আমরা এই ম্যাচটা জিততে পারি। দুই দলের এমন পার্থক্যের কারণ কি? কোচিং স্টাফ দায় দিলেন অভিজ্ঞতার অভাবকে, তবে বিশ্বাস রাখেন এই দলটাই এখনো সামর্থ্য রাখে ভালো কিছু করার। ধারাবাহিকভাবেই আফগানিস্তান আইসিসি কিংবা এসিসির টুর্নামেন্টে ভালো করছে, কিন্তু বাংলাদেশ পারছে না। আমার কাছে এর সবচেয়ে বড় কারণ বলে মনে হয় তারা বাংলাদেশের চেয়ে অনেক বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে। এটা গুরুত্বপূর্ণ। আপনি যখন প্রচুর প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশ নেবেন তখন অভিজ্ঞতা অর্জন করবেন, যা মোটেও টাকা দিয়ে কেনা যায় না। আফগানিস্তানের সঙ্গে শেষ 5 দেখায় 3টাতেই হেরেছে বাংলাদেশ। তার চেয়ে বড় ব্যাপার, এখনো ঘরের বাইরে রশিদ খানদের এই ফরম্যাটে হারাতে ব্যর্থ লাল সবুজ। বাংলাদেশ দলের সামনে এখন রেকর্ড ভাঙার বিকল্প নেই, এবং রেকর্ড ভাঙার পরেও হয়তো শান্তিতে থাকতে পারবে না। আফগানিস্তানকে হারালেও তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচের দিকে। অর্থাৎ এই ম্যাচের ওপরে চাপ তো আছেই, সেই সাথে চাপ বাড়াবে বাংলাদেশ দলের সবশেষ ম্যাচের পারফরমেন্স। সব মিলিয়ে বাংলাদেশ দলের জন্য এশিয়া কাপে সুপার 4-এ ওঠাটা এখন অনেকটাই কঠিন। সংযুক্ত আরব আমিরাত থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।